সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী! পঞ্চদিক পুরুষালী উঁচু কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটির বিবশ কদম। বুক কাঁপল সবেগে, কম্পিত চোখে গাঢ় ফিরিয়ে চাইল। রাস্তার পাশ ঘেঁষে একটি কড়া লাল জিপ আর 8খানা বাইক দাঁড়ানো। প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক, প্রত্যেককে চকচকে জলজলে দৃষ্টি এদিকেই। মেয়েটি তত্র গুটিয়ে এলো। এতগুলো ছেলের এমন চাউনিতে অস্বস্তিতে গাঢ় হলো দেহ। হাত দিয়ে মুছে নিল ঘাম। ফের হাঁটা দিতেই সাফি লাফ দিয়ে এসে সামনে দাঁড়ায় হঠাৎ। ছ্যাঁত করে উঠল মেয়েটির শীর্ণ বুক। পিছিয়ে গেল এক পা, ভীত চোখে চাইল কালো গাত্রের ছেলেটির দিকে। বেশ কদিন ধরে সাফিনের হয়রানির শিকার সে। সাফিন পাখির মতো দুদিকে দুহাত মেলে দিল, নীরবে প্রদান করলো বাধা। মস্তক ঝুঁকিয়ে শুধালো, কোথায় যাচ্ছ সুন্দরী, এই অধমকে রেখে? মেয়েটির কম্পিত স্বর, পথ ছাড়ুন প্লিজ। সে কি, এখনো ঠিকঠাক কিছুই ধরলাম না, আর ছাড়তে বলছো? পাশ থেকে হু হা করে হাসির রোল পড়লো অমনি। মজার কিছু শোনার আহ্লাদে লুটিয়ে পড়লো এক একজন। মেয়েটি মাথা নোয়ালো লজ্জায়। সাফিন হেসে মেয়েকে বিনম্র কণ্ঠে বলে উঠল, ফোন নাম্বারটা দাও না বেবস, শুধু রাতে একা একা লাগলে কল করবো, আর কিচ্ছু না। দলবল থেকে একজন চিল্লিয়ে বলে উঠল, সাথে বোন থাকলে তারটাও নে, আমাদেরও তো একটা অধিকার আছে তাই না? সশব্দে হাসলো সকলে। সমস্বরে জানালো, হ্যাঁ ঠিক ঠিক। মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনে চারপাশে চাইল। ছোট ছোট চায়ের দোকান, সবজির ভ্যান, কত লোকজন আশেপাশে। সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না? আর কতদিন চলবে এদের এই অসভ্যতামি? কিন্তু প্রত্যেকে ব্যস্ত, যেন এদিক আদৌ ফিরে দেখার মতো কিছু ঘটছে না। হতাশ মেয়েটির সুপ্ত হৃদয়ের দীর্ঘশ্বাস বইল। সাফিনের সাথে তর্কে না যাওয়ার বার্তা চলল স্নায়ুতে। চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ। বিধিবাম বাদ সাধল সাফিন। পথ আগলালো আবারও। ভ্রু গুটিয়ে বলল, এভাবে অবজ্ঞা করে যেও না সুন্দরী, দিল মে চোট লাগতা হ্যাঁ। মেয়েটি নিরুত্তর ভাবে একপাশ থেকে হেঁটে যেতে নেয়। সাফিন অমনি গলায় ঝোলানো ওনার এক মাথা টেনে ধরল। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি। সাফিন বলল, এত ভাব দেখাচ্ছ কেন? ফোন নাম্বার না দিলে আজ তো যেতে দেব না। এতক্ষণে শান্তরূপী মেয়েটির ওনার হাত পড়া নিমিষে জ্বলে উঠল কেমন। ফিরেছে শক্ত গলায় বলল, ওনা ছাড়ুন। সাফিন শুনল, তবে মানল না। উল্টে এক ঝটকায় সম্পূর্ণ ওনাখানা লুফে আনলো মুঠোয়। মেয়েটি ভরকে ওঠে, স্তব্ধ হয়। শূন্য বুকের দিকে চেয়ে চোখ বুলিয়ে লজ্জায় মিশে যায় ভ্রুপৃষ্ঠে। পরপর কোটর ভর্তি অগ্নি নিয়ে বলল, অসভ্য ইতর জানার কোথাকার! রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টানতে লজ্জা করে না? এত ওড়না ধরার শখ যখন, বাড়ি কি নিজের বোনেরটা ধর। সাফিনের উজ্জ্বল মুখ বিবর নেবে গেল। মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে গেল চেহারা। চাইল নিজের দলবলের দিকে, হাঁ করে তাকিয়ে এক একটা। হাসি মুছেছে ওদের, তবদা খেয়েছে স্পষ্ট। সাফিন নাক ফুলিয়ে দাঁত খিচে শোধালো, কি বললে তুমি? মেয়েটির রুষ্ট কণ্ঠ, যা বলেছি শুনছিস না? ওনা দে আমার। সাফিনের হৃদয়ে কপালে ওঠে, তাকে তুই তো কারি। ফের চাইল বন্ধুদের দিকে, অভিযোগ করলো, দেখলি বিট্টু, তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কি সব আজে বাজে গালি দিল, তুই তুকারি করলো, তুই কিছু বলবি না? উপাস থেকে উত্তর এলো না। জিপের ফ্রন্ট কাজ শুয়ে থাকা ছেলেটি তখনও নির্বিকার। মাথার নিচে আড়াআড়ি হাতে ঠোঁটের ভাঁজে উষ্ণ সিগারেট। নাক মুখ দিয়ে ছুটেছে বেসামাল ধোঁয়া। মিরাজ হাঁটু ধরে নাড়া দিল, ডাকলো, এই বিট্টু। আকাশ থেকে চোখ এনে চাইল তীব্র। ভ্রুর সন্ধিস্থলে ভাসলো প্রগাঢ় ভাঁজ। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা গলায় শুধালো, কি? মিরাজ চোখ দিয়ে ইশারা করলো সামনে। ঘাড় ঈষৎ বেঁকে এলো তীব্র। সংকীর্ণ আদলের একটি মেয়ে আর সাফিন। মস্তিষ্ক দুজনকে দেখে বুঝে ফেললো যা বোঝার। শোয়া থেকে উঠে বসলো, হাড় বাঁকালো দুদিকে।
মটমট করে শব্দ তুলল নাজুক হাড়। লাফ দিয়ে জিপের ওপর থেকে নামলো তীব্র। মাথা ভর্তি বাদামি চুল কিঞ্চিত দোল খেল হাওয়ায়। পোড়া টোপ থেকে সিগারেট এনে জুতোয় পিষল তীব্র। সানগ্লাস খুলে পকেটের ভিতরেই উন্মুখ হলো দুটো গভীর ঘোলাটে অক্ষি। রবির তীক্ষ্ণ রশ্মিতে জ্বলে উঠল তা। দেখালো ঠিক হীর কচর্ণের পাথর সমান। তীব্রকে উঠতে দেখতে মেয়েটি ঘাবড়ে যায়। আশপাশ চাই একটু সহযোগিতার আশাতে। তীব্র এসে দাঁড়ালো, চোখ মুখ একরস বিরক্তি। সিগারেটের কড়া গন্ধে শ্বাস আটকে এলো মেয়েটি। তীব্র শাফিনের দিকে চাইতেই সে আপনা আপনি উদ্বেগ নিয়ে বলল, এই মেয়ে আমাকে জানার বলেছে, তুই বলে সম্বোধন করেছে, আরো অনেক গালি দিয়েছে দোস্ত, একটা বিহিত কর। তীব্র সরু চোখ দিয়ে মেয়েটির উপর বর্তায়। চুইংগাম চিবোতে চিবোতে এক ঝলক দেখে নেয় ওর অপাদ মস্তক। তুল কণ্ঠে শুধায়, গালি দিয়েছিস? মেয়েটি ভেবাচাকা ফেল। একটা ছেলে সরাসরি একটা মেয়েকে তুই বলে তাজ্জব হলো। চটে আসে মেজাজ। তেতে নির্বিক চিত্তে থেমে থেমে বললে, হ্যাঁ দিয়েছি। তীব্র ভুজ উঁচু করল। মেয়েটি সদ্যকে বলল, উনি কেন আমার ওনা ধরবেন? ওনার জন্য আমি শান্তিতে কলেজে যেতে পারছি না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করেন? শিক্ষা পাননি পরিবার থেকে? মেয়েটির কথায় আক্রোশ, অথচ স্বর নরম কাপা। তীব্র ঘোলা চোখ বুঝে নিল। বক্ষ গহ্বর ওঠানামা করলো অতৃষ্ণ শ্বাসে। তার নীরের চিবুক দেখে ঢোক গিলল মেয়েটি। বসে থাকা ও সাঙ্গপাঙ্গরা ততস্থ হয়ে গেল, দাঁড়িয়ে পড়ল। একজন অন্যজনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, খেয়েছে রে বিট্টুর সাথে বেয়াদবি। এই মেয়ের কি যে হবে? এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি। এই গ্যাং এলাকার কুখ্যাত, কে না চেনে। তীব্র চোখ তখনও বন্ধ। চুলে আঙুল চালাতে চালাতেই ছট করে চাইল। দৃষ্টিতে কি যেন মেশে। মেয়েটি ভীত হয় আশঙ্কায়। ভেতরকার প্রার্থনার মধ্যে তীব্রর বরফ কণ্ঠ শোনা গেল, বাড়ি যা। প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল শাফিনের। মেয়েটি বিস্ময়াবহ। যেই কথা শোনালো তাতে তীব্রর এই উত্তর আশা করেনি। বিভ্রান্ত স্বরে শোধালো, জি। তীব্র খ্যাক করে উঠল, কান খাটো, যেতে বলেছি। ধমকে কেঁপে ওঠে মেয়েটি। চোখ মুছল কোমল হাতে। শাফিনের হাতেরও তখনও ওড়নাওত। মেয়েটি সেদিক দেখে একবার তীব্রর দিকে চাইল। তীব্র হুকুম ছাড়ল, ওড়না ছাড়। বিনা বাক্যে ছেড়ে দিল শাফিন। তীব্র ওড়না নিয়ে মেয়েটির মুঠোয় ধরিয়ে দেয়। চোখ দিয়ে বোঝা যেতে। মেয়েটির চাউনিতে বিস্ময় তখনও। কথা না বাড়িয়ে নিশ্চয় ফেটে গেল। একবার পেছনে ফিরে দেখলো দীর্ঘদেহী বরখাটে নামক প্রহেলিকা রূপী তীব্রকে। শাফিন এগিয়ে এলো কাছে। এক পল বাকিদের দেখে অভিমানী গলায় বলল, ওই মেয়ে আমায় গালি দিল, আর তুই কিছু না বলে ছেড়ে দিলি? তীব্র চাউনি তাকালো ওর চেহারা। ঠান্ডা দুটো চোখ, কণ্ঠে শীতলতা। আগেও বলেছি, মিলি ব্যাপারে আমাকে জড়াবি না। ডিস্টার্ব করছিলি ভালো কথা, ওনা ধুলি কেন? শাফিন মুখ কালো করে বলল, উত্তেজিত হয়ে পড়েছিলাম। তীব্র আরেকটু ঘনিষ্ঠ হয়। কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে বলে, রাস্তা না হলে থাপড়ে তোর দাঁত ফেলতাম এখন। আমি কি কর? তীব্র বাকিটুকু শোনার আগ্রহ হল না। তার নিষ্ক্রিয়তা দেখে শাফিন থেমে গেল মাঝপথে। ওই সে আবার ডিঙিয়ে উঠল জিভের উপরে। আর বাজে এক পায়ের ওপর অন্য পা তুলল। অঞ্জলি ফুটে জ্বলে উঠল ম্যাচের কাঠি। নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা। নিজের মতো আওড়ালো, দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী। অল্পতে কাঁদবে, ভয় পাবে, এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই। তীব্র রেজা তালুকদার হলো টর্নেডো। এই ঝড় সামলান এদের সাধ্যের বাহিরে। তাই তাদের যা ইচ্ছে কর, জাহান্নামে যায়। মানা করেছি? কিন্তু এইসব লেম বিষয় আমাকে টানলে খুব খারাপ। তাই তোদের যা ইচ্ছে কর, জাহান্নামে যা। মানা করেছি? কিন্তু এসব লেম বিষয় আমাকে টানলে খুব খারাপ হবে। শাফিন মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসলো। তীব্রকে বিচারের আশায় ডেকে হতাশ ফেলল ব্যর্থ ব্যর্থ শ্বাস। রাস্তার ওপারে টং দোকান হতে দৃষ্টিগুলো ফেরত আসে। এতক্ষণের নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা। সবাই নিশ্চুপ, নিরুৎসাহিত। কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখছেন পরিষ্কার। কিন্তু বেঞ্চে বসা খোরশেদুল হাওলাদার
ফোঁস করে উঠলেন, উষ্ণ কণ্ঠে বলে উঠলেন, কত বড় বেয়াদব! রাস্তার মধ্যে একটা মেয়েকে এইভাবে হেনস্থা করলো। কেউ কিছু বললও না। আমার তো ইচ্ছে করছে ঠাস করে গিয়ে একটা চড় বসিয়ে দিয়ে আসে। দোকানে বসা লোকজন ফিরে চাইল ওনার দিক। দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে শুধালেন, এলাকায় নতুন? উনি বললেন, জি, 3 দিন হলো এলাম। মুখোমুখি লোকটা সবেগে বললেন, এই জন্যই তো বলি, পুরনো হলে আর এসব বলতেন না ভাই। ব্যাপার না, কটা দিন থাকুন এই পাড়ায়, সব বুঝে যাবেন। খোরশেদুল গলায় কৌতূহল, কেন বলুন তো? দোকানি জবাব দিলেন, কেন আর কি, নিজেই বুঝবেন। ওই ছেলেগুলোকে আর কারো কিছু বলা তো দূর, চোখ তুলে দেখা সাহসও নেই। খোরশেদুল প্রকাণ্ড জিজ্ঞাসা চোখে মুখে চাইলেন। তিনি নিজেই বললেন, এই যে 7-8 জন দেখছেন, এরা হলো এক একটা গ্যাং, বিট্টু মাস্তানের গ্যাং। শুধু এরা নয়, আরো আছে দলে। দিনের বেশিরভাগ এই রাস্তার এখানেই বসে, মেয়েদের বিরক্ত করে। প্রতি মাসে এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে। দিলে ভালো, না দিলে আন্দাজ করুন কত দোকানপাট যে ভেঙেছে। কতজনকে দেখলাম হাসপাতালে যেতে। তবে আমাকে চাঁদা দিতে হয় না, ওরা আমার দোকানে নিয়মিত কাস্টমার। খোরশেদুল আওড়ালেন, বিট্টু মাস্তান? জি, জিপে বসা ছেলেটাই বিট্টু, পালের গোদা। এক ডাকে সবাই বিট্টু নামেই চেনে। ওর ভয়ে এই এলাকা না, শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্তে ধীরে বুঝবেন। খোরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি যে বলছেন আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্তমানে এরকম হয়? একটা গ্যাং দিনের বেলা এসব মারপিট করে, গুন্ডামি করে, আর কেউ কিছুই বলে না? অন্যজন জানালেন, কি বলবে ভাই, কার এত সাহস? যে ধরুন আপনার মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বলতেও যায়, চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরে। প্রাণের মায়া তো সবারই আছে বলুন। তিনি হতবাক হয়ে বললেন, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি কোনো আইন কানুন নেই? আপনারা পুলিশে কমপ্লেন দিচ্ছেন না কেন? উপস্থিত 4 জনে হেসে উঠলেন। আশ্চর্য হলেন খোরশেদুল, এমন গুরুতর কথায় হাসির কি হলো? দোকানি শুধালেন, আপনি জানেন বিট্টু কে? খোরশেদুলের চোখে মুখে আগ্রহ। উনি বললেন, ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে। ও নামে পুলিশ কমপ্লেন দেবে কার সাধ্য বলুন তো? আর দিলেও বিট্টু তো জেলে টিকবেই না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ। বাকরুদ্ধ খোরশেদুল। বিহ্বল চোখ দুটো ঘুরে এলো ওপারের ছেলে সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগোছালো শার্ট পড়ুয়া বিলাই চোখের তীব্রর উপর। একজন শুধালেন, বাড়িতে মেয়ে আছে ভাই? বিলম্বে জবাব এলো, জি। সাবধানে থাকতে বলবেন, ওদের খপ্পরে পড়লে কি হয় এটা তো ড্যামো দেখলেন। আমরা ভাই পুরাতন, এসব জানি। খোরশেদুল ঘেমে গেছেন, সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিছে। গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেলেন। ঘরের দুটো শেয়ানা মেয়ে, স্কুল কলেজ যাতায়াত অহর্নিশ। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই। এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল। দোকানি শোধালেন, চায়ে কয় চামচ চিনি দেব ভাই? সম্বিত ফিরল ওনার। ফ্যাসফ্যাসে জবাব দিলেন, না, খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে গেলেন খোরশেদুল। গন্তব্যে হাঁটা ধরলেন টালমাটাল কদমে। বাকিরা বলা বলি করলো, গল্প শুনেই ঘাবড়ে গেছে, দেখলে না জানি ক ঘন্টা অজ্ঞান হয়ে থাকতো। কড়াইয়ে মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন সালমা বেগম। রোস্টেড গ্রাম তখন ছোটাছুটি করছে বাড়িমায়। সেকেন্ডে জলে মিশে দুধ ফুটতে শুরু করে। তুলতুলে চিকেনগুলো ঢেকে যায় আড়ালে। সেই রান্নার দিকে শুকনো ভাবে চেয়ে আছে একজোড়া সুশ্রী মনোযোগী চোখ। মস্তিষ্কের সবটুকু প্রণিধান খাটিয়ে দেখছে সে। সালমা বেগম ঢেকে দিলেন তরকারি, ফিরে চাইলেন এদিক। ভ্রু গুটিয়ে শুধালেন, গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন, ঘরে যা। রিনঝিনে কণ্ঠের নরম আবদার, বাকিটুকু আমি করব মনি। মৃদু হাসলেন সালমা। তুষ্ট চোখে দেখলেন সম্মুখের মেয়েটিকে। কাটা কম্পাস দিয়ে অঙ্কিত নিখুঁত গোলাকার মুখটা যখনই দেখেন, ভেতরটা লুটিয়ে আসে হিমে। পুষ্পিতা, নামের মতো স্নিগ্ধ হুবহু। টুকটুকে সজীব গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা আদর। সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না, একটু বিশ্রাম নে যা। বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দিই। সালমা হার মেনে বলেন, আচ্ছা দে। সেকেন্ডে বটি নিয়ে বসে গেল পুষ্পিতা।
শসা, লেবু আর গাজর কাটায় ব্যস্ত হলো পেল ভাস্ত যুগল। সালমা দাঁড়িয়ে আছেন। পুষ্পিতার মনোনিবেশে তখন বটির ধারে। নিপুণ হাতের কাজে খুঁত পাওয়া মুশকিল। ভদ্রমহিলা ঠোঁটে হাসি লেগে রয়। একটা সময় লম্বা ভারী নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে। পুষ্পিতার প্রতি অলীক মায়া ছাড়িয়ে আসে কোটরে। এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ। মা নেই, বাপ থেকেও না। তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা সমতুল্য হয় কি? তার চিন্তার মধ্যে কলিং বেল বাজল। সালমা হক ছুড়লেন, মিথিলা দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধ হয়। অবিলম্বে জবাব এলো, পারবো না আমি। চোখ মুখ কুচকে ফেললেন সালমা। বিড়বিড় করে বললেন, বেয়াদব। পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি। ছিটকিনি খুলতেই খোরশেদুল শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখেই প্রকট হলো তা। রৌদ্র বলে ভাঁজ পড়ল অচিরে। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, মাছ আছে, নামিয়ে রাখ। পুষ্পিতা ঘাড় কাত করল। নম্র গলায় শুধালো, পানি দেবো খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর কণ্ঠে মাথা নামালো পুষ্পিতা। ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখে মুখে এসে কাঠের সোফায় বসলেন। চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পিছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি। সদ্য ট্রান্সফার হয়েছেন, পরশুই উঠলেন এ বাড়িতে। এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসায় বা এত তাড়াতাড়ি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে? খোরশেদুল চোখ মেললেন। সোজা হয়ে বসলেন। গ্লাস পাকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ঘরেই তো, ডাকো। রাহাত, মিথিলা, বাবা ডাকছেন। এক ডাকি চপল পায়ে হাজির হলো রাহাত। ছাকড়া চুল অবিন্যস্তভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গোলুটু নামে পরিচিত। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতন কিউট। অথচ মিথিলার চেহারা বিরক্তি। এই হুটহাট ডাকাডাকি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতে দুজনকে একবার একবার দেখলেন খোরশেদুল। বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসলো। মিথিলা বসলো বাবার মুখোমুখি। একটু একটু অনুচিন্তিত জেগে বসলো মাথায়। বাবা কি কিছু জেনে ফেললেন? খোরশেদুল স্ত্রীর দিকে চেয়ে বলেন, পুষ্পিতাকে ডাকুন। ডাক শুনে ঝড়ের বেগে উপস্থিত হলো সে। বাজার গোছানো ময়লা হাতটা ওনায় মুছতে মুছতে বসার ঘরের এক কোনায় দাঁড়ালো। সবার উৎসুক চাউনির মধ্যেই সালমা প্রশ্ন ছুড়লেন, কিছু কি হয়েছে? খোরশেদুল দীর্ঘশ্বাস ফেললেন। উত্তরে মিথিলার দিক চেয়ে বললেন, তুমি বলেছিলে এই এলাকাটা ভালো, মেইন রোড পাশে যাতায়াতের সুবিধা। আমিও সবকিছু দেখে পছন্দ করেছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই বাজে। ভালো মতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসখুসে ভূমিতেও শুধালো, কেন বাবা, বাসাটা তো খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং। মাস্তানি করে বেড়ায় সারাদিন। খোলামেলা গুন্ডামি চলে। বিট্টু মাস্তান নামে এক ছেলে সেই গুন্ডা দলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আর আজ তো আমার সামনে এক মেয়েকে। থামলেন তিনি। চেহারা অস্বস্তির প্রবল চাপ। ছোট ছোট ছেলেমেয়ের সামনে ওসব বলার রুচি হলো না। সালমা আটকে উঠলেন। কি সাংঘাতিক! এরকম হলে এই এলাকায় থাকবে কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে। মেকআপ ছাড়া বাইরে কেউ যাবে না। মিথিলা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছো, তা তো একবারেই করবে না। ওদের হাত অনেক লম্বা। একবার চোখ পড়লে আমাদের মতো সাধারণ মানুষ করার কিছুই থাকবে না। বুঝতে পেরেছো? মিথিলা নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো আর কে জানে? খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিকে চাইলেন। কথাটা তোকেও বলেছি, খুব দরকার ছাড়া তুই বারান্দায় পা রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে উঠল। অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড়কাত করে। মুহূর্তে মেজাজ বিগড়াল মিথিলা। বাবার এমন হুঁশিয়ারির যথার্থ অর্থ সে জানে। পুষ্পিতা দেখতে সুন্দরী কিনা
উপর থেকে নিশ্চুপ রইল, ভেতরে ভেতরে কষে উঠল এই সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও তো বেরোই না, আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাইরে কাজ নেই। শুধু বাইরেই না, রাস্তা দিয়ে পরিষ্কার সামনের বারান্দাটা দেখা যায়। ওই তাই ওখানে পাঠাবে না। মিথিলা বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বললে, এখন রুমে যাই আপু? যাও। পুষ্পিতাকে একবার তপ্ত আঁকিতে দেখে রুমে ঢুকলো। এদিকে মেয়েটার মুখে আতঙ্ক ছুটে আছে, মাথায় ঘুরছে বিট্টু মাস্তার নাম। কাছাকাছি একটা শিশু পার্ক কাছে শুনেছিল। রাহাতকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে তো বাইরে পা রাখতেও পারবে না। এমনিতেই সে যা ভীতু। মিথিলার কক্ষে এসে কটমট করল। ফোন তুলল হাতে। ব্যস্তভাবে ডায়াল হলো নাহিদ লেখা নাম্বারে। উপাসের ব্যক্তিটা ফোন হাতেই রেখেছিল। সেকেন্ডে রিসিভ হলো কল। অনুযোগে জানালো, ফোন ধরছিলে না কেন, আর এখন সময় হলো আমার ফোন ধরার? মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল, চুপ, ফোন যে ধরেছি এটাই বেশি। কি করছো তুমি? কি বললাম? কি করেছো তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? এলাকায় এসেছি মাত্র 2 দিন, এর মধ্যে বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছো? নাহিদ উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলাম একটু আগে, যা করার ওরা করেছে। কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা বিট্টুর বন্ধু, জীবনেও তোমার সাথে আমার বিয়ে দেবে না। মানেটা কি? বন্ধুর সাথে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডা লেজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাইদের স্বর পুরো হলো, কি বলতে চাও? মিথিলা কাটকাট কণ্ঠে জবাব দিল, বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। সে একটু দম ফেলে, ঠোঁট ভিজালো জিভে, বলল, দেখো, কথাটা তোমাকে বলা হয়নি, ভাবছিলাম বলবো। আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। নাহিদ আর্তনাদ করে ওঠে, কি? আসতে এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হলে আমার পাত্রপক্ষ অনেক আসে। ও, এজন্যই 2 দিন ধরে আমার ফোন ধরছিলেন না ঠিক করে, ব্যস্ততার অজুহাত দিচ্ছিলাম। মিথিলা, তুমি যা ভাবো তাই। আমারও একটা লাইফ আছে, তুমি এখনো বেকার। তোমার সাথে আমার ভবিষ্যৎ কি? বেকার হলেও তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? যখন যেটা আবদার করেছো দিনই, আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো? কেন, আমার ভালোবাসা কিছু না? ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে 2টো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ? এত সব জানি না নাহিদ। ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই ছেঁচড়ার মতো আমার পেছনে পড়ে থেকো না। মিথি, বলতে না দিয়েই খট করে লাইন কেটে ফেললো মিথিলা। ঠোঁট ফুলিয়ে হুশ করে শ্বাস ছাড়লো, সাথে ঘাড় থেকে ঝেড়ে ফেলল নাহিদ নামের উটকো এক আপদ। রৌদ্রোজ্জ্বল দিন গড়িয়েছে সন্ধ্যায়। শহর জুড়ে আজানের মধুর সুর। অন্ধকারে আস্তে ধীরে হাত পা মেলেছে। তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন। প্রদীপ্ত কান্তিমান সোনালী দেয়ালের কারুকাজ চোখ ধাঁধানোর মতন। শাঁসা বেগে পরপর 3টে গাড়ি এসে ভিড়ল সেথায়। দাঁড়িয়ে থাকা 2জন রক্ষী শশব্যস্ত ভাবে দুটিকে টেনে ঘুরলেন। বিশাল দানবীয় গেটখানা। প্রথমে পুলিশ ভ্যান, পেছনে কালো গাড়ির মাঝে ধবধবে সাদা গাড়ি অন্দরে ঢুকলো। ভেতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাজ বলে একবার বাইরে তাকালেন। রোগা পাতলা 2জন লোককে দেখে ভ্রু গোছালেন। তাদের কাতর নজরে এদিকেই। কিছু বলতে চাওয়ার প্রবণতা চেহারায় এগিয়ে আসতে চাইছেন। দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারংবার। দেখতে দেখতে বাড়ির প্রাঙ্গণে এসে থামল। নামলেন জামশেদ। পরনে শুভ্র সাদা পাঞ্জাবি, দাড়ি ভর্তি গাল, চোখে চিকন চশমার ফ্রেম, আননে চাহরানো অন্যরকম নূরের প্রভাব। তার চোখ দুটো তখনও গেটের ওপারে। সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালো, তর্জনী তুলে বলল, ওসমানকে ডাকো। এক ডাকে ছুটে এলেন ওসমান। হাত উঁচিয়ে সালাম ঠুকলেন বিনয়ে। ওরা কারা, কি চায়? ওনার সাহায্য চাইছেন স্যার। রু বাঁকালেন জামশেদ। কিসের? ওসমান মস্তক নিচু করে বললেন, ওদের মধ্যে একজনের দোকান ছোট স্যার ভেঙে দিয়েছেন, আর অন্যজন ওনার জিভ রাখার জায়গায় আইসক্রিমের ভ্যান রেখেছিলেন বলে সেটাতেও আগুন লাগিয়েছেন। জামশেদ শৈলক্রান্ত সবেগে মসৃণ হয়। ছেলের কান্দে মেজাজ চটে আসে। তার মতো দাপটে মন্ত্রীর ছেলে রাস্তায় গুড্ডামি করে বেড়ায়,
আবার লোকজন বিচার আনে বাড়িতে। ছি! আবুল হাসান রেগে বললেন, এত বড় সাহস! ছোট স্যারের নামে অভিযোগ দিতে আসে? তেড়ে যেতে নিলে জামশেদ হাত উঁচু করলেন। রাগ ঢাক ভেতরে চেপে শান্ত গলায় বললেন, ওদের দুজনকে 10,000 টাকা করে বিদায় দিয়ে দাও। রুজুগুল তালুতে উঠল দুজনে। আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বললেন, স্যারের দয়ার স্বরূপ। জামশেদ তোষামোদে তোয়াক্কা না দেখালেন না। প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে। আবুল হাসান বগলের কালো ব্যাগে আরেকটু এঁটে নিলেন সাথে। এগোলেন গেটের দিকে। ওনাকে দেখে লোক দুটো আরেকটু প্রত্যাশিত চোখে মুখে চাইল। কোন একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সে আসেন। অথচ আবুল হাসান এসেই থমকে বলেন, নালিশ দিতে এসেছিস, তাও আবার মন্ত্রীর বাড়িতে? তন্মধ্যে একজন উৎকণ্ঠে হয়ে বললেন, না না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কেন নালিশ দেব? স্যার অনেক দয়ালু, তাই শুধু সাহায্য চাইতে এসেছিলাম। আবুল বিরক্তি গলায় বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, এনে ধর। পকেট থেকে 1,000 টাকা কর করে নোট নিয়ে এগিয়ে নিলেন। দুজন ভাগ করে নিস। পেছনে দাঁড়ানো ওসমান তাজ্জব হয়ে গেল। স্পষ্ট শুনেছেন 10,000 টাকা করে দেওয়ার কথা, আর এই লোক কিনা 500 টাকা দিচ্ছে। বাকিটা নিচের পকেটে ভরবে নিশ্চয়ই। দাঁত খিচে মাথা নাড়ালেন তিনি। দিন দুপুরে কি জোচ্চুরি! টাকার অঙ্ক দেখে লোক দুটো জীর্ণ চেহারা শুষ্ক হলো। আর বিরস চোখে একে অপরে দেখলেন। নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে। আবুল হাসান কড়া গলায় বললেন, এরপর বাড়ির ত্রিসীমানাও যেন না দেখি, মনে থাকবে? দেখলে কিন্তু একদম ছেলে ভরে দেব। অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হলো। মাথা নাড়িয়ে প্রস্থান নিল বিশ্রান্ত কদমে। আবুল হাসান চশমা ঠিক হলে বিজয়ী হাসলেন। পিছন ফিরে চাইতে মুখোমুখি হলেন ওসমানের উষ্ণ দৃষ্টি। তবে রাগ করার সাধ্য নেই ওনার। ক্রোধ মেনে চেপেই নজর ফেলেন তিনি। আবুল হাসানের যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করলেন, মাদা। সালমা বেগম পুরোদমে ব্যস্ত। অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানে। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্ত হবে। তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত পুষ্পিতার দিকে। ফল সাজাচ্ছেও। সালমা ডাকলেন। পুষ্পিতা এগিয়ে এলো। হ্যাঁ মনি, তোর কাজ শেষ? আরেকটু বাকি। আচ্ছা, ওগুলো অমন থাকুক, তুই কি একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর, আর নিজেও একটা ভালো জামা পরবি। সুন্দর করে চুল বাঁধবি। যা। আমি তো ঠিকই আছি। চোখ পাকালেন সালমান। যা বলেছি চুপচাপ কর। পুষ্পিতা আচ্ছা বলেই ঘুরতে স্তম্ভের ন্যায় সম্মুখে পড়লেন খোরশেদুলের। চোখ মুখ কুচিয়ে খ্যাক করে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়েছিস কেন, সর। পুষ্পিতা ভয় পেল, চুপসে সরে গেল পাশে। খোরশেদুল রান্নাঘরে ঢুকলেন। সালমা শুধালেন, থমকালেন কেন? কি করেছ? মন চেয়েছে। আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি হাঁটুতে নেমেছে? সালমা বুঝতে না পেরে বললেন, আমি আবার কি করলাম? কি করলে? পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন, তুমি পুষ্পিতাকে তৈরি হতে বললে কেন? ওকেও কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে? হ্যাঁ, ও তো মিথিলার বোন। খোরশেদুল প্রতিমধ্যে যেতে বললেন, ও মিথিলার বোন নয়। খালাতো বোন আর আপন বোনে অনেক তফাৎ। তোমার বোনজি যখন পাত্রের সামনে যাবে, আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে? সালমা হাঁ করে বললেন, এসব কি বলছো? ও তো এখনো ছোট। ছোট হলেও বিয়ের বয়স হয়নি। সালমা বেগম খেপে গেলেন। তেজি হাতে খুন্তি নাড়াতে নাড়াতে বললেন, পছন্দ করলে করবে। তুমি তো এমনিতেই ওকে পড়াতে চাও না। খাওয়ার খোটা দাও। এই সুযোগে বিয়ে দিয়ে বিদায় করব। সমস্যা কি? বেঁচে যাবে, বোঝা নামবে তোমার। খোরশেদুল মোটা না ফেপে উঠল। খোটা দিলেও খাওয়াই তো। এতটা বছর ধরে অন্যের মেয়েকে পালিনি। এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পুড়িয়ে আমি পেয়েছি। এই মেয়ের জন্য যদি হাতছাড়া হয়, আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নেবে? এরা যখন ভুরি ভুরি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ কে করবে? তুমি? ওর রূপ আছে, চাঁদ ধরার যোগ্যতা নেই। সালমা বেগম অতিষ্ঠ গলায় বললেন, তাহলে তুমি চাওটা কি? কি চাই মানে? বোঝো না তুমি? পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারে। আমার মেয়ের এই সম্বন্ধ যদি ভাঙি সালমা, তোমাদের দুজনেরই খবর আছে, মনে রেখো। হতদম হম্বিতম্বি করে খোরশেদুল রান্নাঘর ছাড়লেন।
সালমা আহত চোখে চেয়ে রইল কিয়ৎক্ষণ। কোটর ভরল সহসা। মৃত মনে শুষ্ক মুখটা ভেসে উঠল স্পষ্ট। হঠাৎ কিছু একটা ভেবে দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে। একবার ওকে দিলেন মেয়ের ঘরে। পুষ্পিতাকে না ডেকে শোধালেন, পুষ্পিতা কই? আয়নার সামনে দাঁড়ানো মিথিলা নিষ্প্রভ। কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি। রাহাত বলল, আপু অসময় মনে হয়। সালমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, মেয়েটা কিছু শোনেনি তাহলে। এমনিতে ওইটুকু মেয়ে, মানুষের কপালে দুর্ভোগের অন্ত নেই। এসব শুনলে কষ্ট পাবে আরো। তালুকদার ভবন, দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারপাশে সবকিছু ঝকঝকে, আভিজাত্যের ছোঁয়া। হলদে করা আলোয় চতুর্মুখী দেয়াল মহিমান্বিত। ডিজাইনার আসবাবপত্র, ব্র্যান্ড পত্নবস্তু, প্রতিটি কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যে বন্দী, ঠিক যেন বিলাসিতার অনন্য এক মূর্তি। জামশেদ তালুকদার সোফায় বসে, পরনে এখনো বাইরের কাপড়। সেন্টার টেবিলে ধোয়া উঠলে কফিটায় নিরলস পড়ে আছে। উষ্ণতা কমে রূপ নিয়েছে শরবতে। হাতের আঙুল কষতে কষতে দেয়াল ঘড়ির দিকে চাইলেন তিনি। পরপর চোখ বোলালেন সদরজা। তার ধম ধরা পাথরের মতো মুখটা নিয়েই ভয়ে সিটিয়ে আছেন লুৎফা বেগম। স্বামীর বোধান্বিত চোখ মুখ দেখে ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন। কিছু জিজ্ঞাসা করার স্পর্ধ অব্দি হচ্ছে না। এই কাজ ছেলেটা আবার কিছু করেছে। তার উতলা নয়ন এলোমেলো পায়চারি করছে, একবার স্বামীকে দেখছে, একবার দরজা। ঘড়িতে রাত 12টা বাজার সংকেতে ঢং ঢং করে উঠল। ক্ষণবাদেই বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। জমশেদ নড়াচড়ে উঠলেন। পুত্রের আগমনী বার্তায় মুহূর্তে দিলে হলো চিবল। দুর্গরে তীব্র পদচারণ পরে, অস্বাভাবিক কদম ঝলছে দুলছে। স্বাধীন পৌঁছে দিয়েছে বাড়ি অব্দি, কিন্তু ভেতরে আসার সাহসে কোলায়নি। ওসমান সহ আরো একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। মাতাল ছেলেকে দেখেই লুৎফা মিয়ে গেলেন। শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামী হতে। উঠে দাঁড়ালেন জমশেদ। মটমটে চোয়াল ক্ষুদ্র লোচন সমেত এগিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি। তুমি আজ আবার মদ খেয়েছো? তীব্র নিচু ঢুলো ঢুলো চক্ষুদয় তাক হলো বাবার উপর। অক্ষির শ্বেতবর্ণ টকটকে লাল নিশান। সদর্পে জানালো, রোজই তো খাই। জামশেদ ফুঁসে উঠলেন, তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র। মত্ততে বুধ তীব্র হাসল। তুচ্ছ কণ্ঠে আওড়ালো, তীব্র রেজা তালুকদার, কারো নিষেধ মানে? এটুকুতেই জামশেদ বুঝে ফেলেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মানের আহতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে। বললেন, ওকে রেখে যান। মাথা নাড়লেন ওনারা। সাবধানে ওকে সোফায় বসিয়ে প্রস্থান নিলেন। মদ্যপ তীব্রর মাথাটা হেলে পড়ল একদিকে। চোখ বন্ধ করে বলল, এই একটা হুইস্কি। জামশেদ রুষ্ট চোখে চাইলেন। কটমটিয়ে স্ত্রীকে দেখলেন পরপর। লুৎফা ছোট করে বলে উঠলেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে ওঠালেন লুৎফা। রওনা করলেন কামরা। জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন। রাগে গায়ের সমস্ত রক্ত ফুটছে তার। কফির কাপটা সামনে পেয়ে ওটাকেই আছাড় মারলেন তুলবে। নিম্ন নরম বিছানায় স্পর্শ পেতেই উপর হয়ে শুয়ে পড়ল তীব্র। তন্দ্রছন্ন ফর্সা মুখ বিবর বালিশে গুজল। কাজের মেয়েটি বেরিয়ে যায়। লুৎফা এগিয়ে এলেন। অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিকে। চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে। গায়ে কাঁথা টেনে পাশে বসলেন। তীব্র সোনালি খাড়া চুলে বোলালেন কোমল হাতে। ভেজা গলায় বললেন, কবে মানুষ হবি রে বাপ? কবে ভালো হবি? কবে একটু শান্তি দিবি তুই আমায়? চলবে। সে আমার সন্ধ্যা প্রদীপ, নতুন উপন্যাস।